বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টুট্টুরুফের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের রিয়েল অ্যানালাইসিস বইয়ের ধারাবাহিক কোর্সে চ্যাপ্টার নাম্বার 6 এর খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম রোলের উপপাদ্য পড়ব। তো রোলের উপপাদ্য সম্পর্কিত কিছু একই সাথে প্রবলেমগুলো সলভ করব। যেমন হচ্ছে যে রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা এবং রোলের উপপাদ্য হচ্ছে যে কখন ব্যর্থ হবে, এই যে প্রশ্নগুলো আমরা সম্পূর্ণ রোলের উপপাদ্য পড়বো, পাশাপাশি জ্যামিতিক ব্যাখ্যাটাও পড়বো। এবং এই বছর এই রোলের উপপাদ্যটা আসার সম্ভাবনা অনেক বেশি। দেখুন আমরা যদি রিসেন্ট সালগুলো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিরকম আসছে। ঠিক আছে, তো আমরা সরাসরি এটা 2005, 7, 9 বা 11, 14, 17, 19, ঠিক আছে। এছাড়াও রোলের উপপাদ্য জ্যামিতিক ব্যাখ্যা এটাও আসছে। এরপরে হচ্ছে যে এটা কখন ব্যর্থ হবে সেটাও পরীক্ষায় আসে। তো আমরা 3টা টার্মে পড়বো। সরাসরি আমি নোট থেকে আমি আপনাদেরকে লাইন বাই লাইন বোঝাচ্ছি। তো এইখানে এই রোলের থিওরেম প্রমাণের আগে আমাদের অবশ্যই পরীক্ষা আসতে পারে রোলের উপপাদ্যটি বর্ণনা প্রমাণ করো। তো তখন আপনাদের অবশ্যই বর্ণনাটা দিতে হবে। বর্ণনাটা না দিলে আসলে প্রমাণটা হবে না। তো আপনাদের অবশ্যই বর্ণনাটা দিতে হবে। এর আগের ক্লাসে আমরা হচ্ছে যে এই অধ্যায়ের অন্য যে কশির থিওরেম, ল্যাগ্রাঞ্জের থিওরেম গুলো পড়েছি। তো আজকে আমরা রোলের থিওরেমটা পড়ছি। তো এই বর্ণনাটা প্রায় সেম। তো বর্ণনাটা হচ্ছে যে a, b বদ্ধ ব্যবধিতে ডোমেন সহ যদি a, b বদ্ধ ব্যবধিতে ডোমেন সহ একটি ফাংশন f, এই ফ্যাক্টরটা যদি বদ্ধ ব্যবধিতে ফাংশন হয়, এখানে থার্ড ব্র্যাকেট মানে বদ্ধ ব্যবধি। তো বদ্ধ ব্যবধিতে ডোমেন সহ একটি ফাংশন এফ হয়। তো যখন এক নাম্বার যে শর্ত, সেই শর্ত হচ্ছে যে a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়। এরপরে হচ্ছে যে a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়। এরপরে 3 নম্বর যে শর্তটা আছে, তাহলে f অফ a ইকুয়াল f অফ b হয়, তবে একটি বিন্দু c, তবে যদি এই 3টা শর্ত পূরণ করে তবে একটা বিন্দু বিদ্যমান থাকবে সি, যেটা সি এর অবস্থানটা হচ্ছে যে এ এবং বি এর মাঝামাঝি অবস্থাটা থাকবে। অর্থাৎ এ সি বিন্দুটার অবস্থান এর থেকে বড়, এর থেকে বড় এবং বি থেকে ছোট এর মাঝে অবস্থান করবে। ঠিক আছে, তো যেন এফ প্রাইম সি ইকুয়াল 0 হয়। তো এখন আমরা প্রমাণটাতে প্রবেশ করি। তো প্রমাণটা হচ্ছে যে দেওয়া আছে বদ্ধ ব্যবধি এফ অফ বদ্ধ ব্যবধি হচ্ছে a, b এ এফ অফ এফ ফাংশনটি অবিচ্ছিন্ন। বদ্ধ ব্যবধিতে ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন, ফাংশনটা আমাদের বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, সুতরাং ইহার সীমাবদ্ধ হবে এবং ইহার সীমানায় পৌঁছাবে। বদ্ধ ব্যবধি বলতে কি বোঝাচ্ছে, আমি যদি সংখ্যা রেখা দেখাই, এটা যদি একটা সংখ্যা রেখা হয়, এটা হচ্ছে যে একটা বিন্দু, এটা হচ্ছে 0 থেকে 1। তো 0 এবং 1 যদি আমাদের বদ্ধ ব্যবধিতে থাকে, তাহলে সেটাকে আমরা এইভাবে মার্ক করি, 0টাকে এইভাবে থেকে এই অংশটুকু আমরা বদ্ধ করে দেই, এইটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ মানটা আমাদের এই অংশটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, জিরোগুলো অবশ্যই ভরাট হবে। ঠিক আছে, যেহেতু বদ্ধ ব্যবধি, সো এই মানটা আমাদের এই অংশটুকুর মধ্যে বিদ্যমান থাকবে। সেটার কথা বলেছি যে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, সুতরাং ইহা সীমাবদ্ধ হবে এবং ইহার সীমানায় পৌঁছাবে যদি এফ অফ এক্স এর সুপ্রিমাম এম, এটা ক্যাপিটাল এম, সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এবং এম, এবং ইনফিমামটা হচ্ছে যে স্মল এম। তো আমাদের সুপ্রিমাম এবং ইনফিমাম মধ্যে কি, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি। এটা যদি একটা বিন্দু হয় যে 0 থেকে 1, আমি আপনাদের বোঝার সুবিধাতে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। তো সুপ্রিমাম মানটা হচ্ছে যে 1 থেকে খুবই খুবই ছোট মান, এবং ইনফিমামটা হচ্ছে যে ক্ষুদ্র মানে 0 থেকে খুবই ছোট ছোট মান। ধরুন হচ্ছে যে এই মানটা বলা যায় যে হচ্ছে যে 0.00000001, এটা একটা মান, খুবই ছোট মান। এইটার ক্ষেত্রে আছে ইনফিমামটা হবে যে 1 থেকে একটু ছোট মান, অর্থাৎ 0.9999999, ঠিক আছে, এরকম একটা মান। ঠিক আছে, কাছাকাছি মান থাকবে। তো এটা বলছে যে সুপ্রিমাম এম এবং এন এ যদি সীমানায় সীমানায় পৌঁছে, সীমাবদ্ধ যেহেতু, তাহলে সীমানায় কাছাকাছি পৌঁছে যাবে। এবং যদি এফ অফ এক্স এর সুপ্রিমাম ক্যাপিটাল এম এবং ইনফিমামটা হচ্ছে স্মল এম হয়, তখন বিন্দু সি ও ডি বিদ্যমান থাকবে। তো তখন একটা বিন্দু, সেটা হচ্ছে যে সি, ধরে নিলাম যে এই সুপ্রিমামটা যেহেতু স্মল এম এবং ক্যাপিটাল এমটা হচ্ছে যে, দুঃখিত, সুপ্রিমামটা হচ্ছে যে ক্যাপিটাল এম এবং ইনফিমামটা হচ্ছে যে স্মল এম। তো যখন ওই জায়গায় যাবে, তখন আমরা দুইটা বিন্দু নিলাম, একটা বিন্দু হচ্ছে সি আর একটা বিন্দু হচ্ছে যে ডি বিদ্যমান থাকবে। তো এদের সম্পর্কটা হবে কি, সি ফাংশন অফ সি ইকুয়াল ক্যাপিটাল এম, ফাংশন অফ ডি ইকুয়াল স্মল এম হয়। তো এখন দুইটা ক্ষেত্র হবে। ক্ষেত্র দুটো হচ্ছে যে, ক্ষেত্র হয়েছে, একটা ক্ষেত্র হচ্ছে যে এম ইকুয়াল এম, অর্থাৎ ক্যাপিটাল এম ইকুয়াল স্মল এম, অথবা ক্যাপিটাল এম নট ইকুয়াল স্মল এম, এই দুইটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে।
তো আমরা দুইটা যে ক্ষেত্র তৈরি হলো এখান থেকে ক্যাপিটাল এম ইকুয়াল এম এর জন্য আমরা দেখবো যে যদি আমরা ধরে নিলাম দুইটা ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এখন বর্ণনা করব। তো যদি ক্যাপিটাল এম ইকুয়াল স্মল এম হয় তখন এফ অফ এক্স ইকুয়াল ধ্রুবক, যেখানে এক্স বিলংস টু বদ্ধ ব্যবধি এ কমা বি এর মধ্যে আছে, এবং এটাকে যদি অন্তরীকরণ করা হয়, ধ্রুবকের যদি অন্তরীকরণ করা হয়, অর্থাৎ যদি আমরা ডি বাই ডিএক্স এটার সাপেক্ষে যদি এ কে অন্তরীকরণ করি, এটা আউটপুট আসবে জিরো। এই জন্য লিখলাম যে এফ প্রাইম এক্স ইকুয়াল জিরো। তো এক্স এর পরিবর্তে আমরা সি বসাই, তাহলে এফ প্রাইম সি ইকুয়াল জিরো, যেখানে সিটা আছে যে এ এবং বি খোলা ব্যবধির মধ্যে অবস্থিত। তো এখানে আমরা অন্তরীকরণ যোগ্য, এবং এই যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে অন্তরীকরণ যোগ্য পরীক্ষা করার জন্য আমাদের বাম থেকে ডান সীমায় নিতে হবে। তো এটা আমরা পরে যাচ্ছি। এই যে এই বিষয়টা, অর্থাৎ এই যে ধ্রুবক পদটা জিরো হবে যখন এস ক্যাপিটাল এম ইকুয়াল স্মল এম হবে। তো এটা যদি আমাদের একটা ধ্রুবক হয়, তো ধ্রুবকটা হবে অবশ্যই আমাদের সমান্তরাল থাকবে। এদের সমান্তরাল যদি থাকে তাহলে এদের মধ্যে সংযোগ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের সুপ্রিমম এবং ইনফিমম দ্বারা বোঝাচ্ছে যে এটা যদি একটা সংখ্যা রেখা, এটা আমরা হচ্ছে যে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের বিন্দুগুলোর অবস্থান হবে এই আকৃতির, ঠিক আছে। এই আকৃতি যে এইখানে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সুপ্রিমমটা অবশ্যই এই বিন্দুটা হবে এবং ইনফিমমটা হবে এই বিন্দুতে। এদের যে স্পর্শকামী রেখাগুলো, এই রেখাগুলো আছে পরস্পর সমান্তরাল থাকবে, ঠিক আছে। এটা আমরা দেখবো। এবং যে এখান ক্ষেত্রে আমাদের দুঃখিত, এইটা হচ্ছে সুপ্রিমম এবং এইটা হবে ইনফিমম, ঠিক আছে। এইটা হবে সুপ্রিমম বিন্দু, এটা হবে ইনফিমম বিন্দু। তো এইটা এবং উপরেরটা এটা সমান্তরাল হবে। আমি যদি চিত্রটা আবারও ড্র করি, আমরা একটু পরে অবশ্য এটা প্রমাণে যাব, তো তখন আমাদের এটা আবারও দরকার হবে। তো এটা হচ্ছে যে আমাদের ইনফিমাম এবং এটা হচ্ছে সুপ্রিমাম। তো এই দুইটা ইনফিমাম এবং সুপ্রিমাম পরস্পর সমান্তরাল হবে। এই জন্য আমরা এটা লিখে দিচ্ছি যেখানে এফ অফ এক্স ইকুয়াল ধ্রুবক থাকবে, অর্থাৎ এদের মধ্যবর্তী মান শূন্য হবে। যদি এদের মধ্যবর্তী কোনো মান থাকতো তাহলে তাহলে পরস্পরকে স্পর্শ করতো, তো যেটা আমাদের শর্তের পরিপ্রান্তি। তো এখন আমরা এটা শর্তের ক্ষেত্রে দেখলাম যে এফ প্রাইম সি ইকুয়াল জিরো, যেখানে সিটা আছে যে এ এবং বি এর মধ্যেই আছে। তো এটা আমাদের শর্তটা পূরণ করছে। তো যদি এরপরে আছে যে আমরা দ্বিতীয় যে শর্ত, সেই শর্তটা দেখি। যদি এম নট ইকুয়াল এম হয়, অর্থাৎ ক্যাপিটাল এম অর্থাৎ সুপ্রিমাম এবং ইনফিমাম সমান না হয়, তখন এদের উভয়ের একই রশ্মি হচ্ছে যে এফ অফ এ সমান হবে না। ইহাকে কমপক্ষে একটি ধরি, এর মধ্যে যে সমান হবে না তার মধ্যে থেকে আমাদের একটা ধরে নিলাম, ধরি এম, এবং ফাংশন অফ একটা ক্যাপিটাল এম ধরি, ক্যাপিটাল এম ফাংশন অফ এ অথবা ফাংশন অফ বি হতে পার্থক্য হবে। তো এটা এ এবং বি হতে পার্থক্য হবে, যেখানে এফ অফ সি ইকুয়াল এম নট ইকুয়াল এফ অফ এ, অর্থাৎ সি এর মানটা এ সমান হবে না। অনুরূপভাবে এফ অফ সি ইকুয়াল এম নট ইকুয়াল এফ অফ বি, অর্থাৎ সি নট ইকুয়াল বি হবে। ইয়ার অর্থ যে এটা খোলা ব্যবধিতে এ এবং বি এর মধ্যে অবস্থান করবে, ঠিক আছে। এই মানটা হচ্ছে যে সি এর মানটা কোথায় অবস্থিত, এর মধ্যেও থাকবে না, বির মধ্যেও থাকবে না। তাহলে এ এবং বি এর মধ্যে যদি না থাকে তাহলে কোথায় থাকবে? অবশ্যই এ এবং বি এর মাঝামাঝি অবস্থানে থাকবে, অর্থাৎ এ এবং বি এর মাঝামাঝি, অর্থাৎ সি এর মানটা এর থেকে বড় হবে, এবং বি থেকে ছোট হবে, এই অবস্থায় থাকবে। তো অন্তরীকরণ পরীক্ষা করার জন্য আমাদের বাম অন্তরজ এবং ডান অন্তরজ পরীক্ষা করতে হয়, যেটা আমরা অনার্স প্রথম বর্ষেই পড়েছিলাম যে ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা, ডোমেন রেঞ্জ যখন আমরা নির্ণয় করেছিলাম ক্যালকুলাস 1-এ, তখনই কিন্তু আমরা এগুলো জানি। তো অন্তরীকরণ যোগ্য পরীক্ষা করার জন্য যদি সমান হয়, যদি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, তাহলে সেটা হচ্ছে যে অন্তরীকরণ যোগ্য, আর যদি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান না হয় তাহলে সেটা হচ্ছে যে অন্তরীকরণ যোগ্য নয়। তো এটাকে আমরা এইভাবে এই যে অন্তরীকরণ যোগ্যতা আমরা যখন পরীক্ষা করি, এটার মানে কি, আমরা খুবই কাছাকাছি মানগুলো নেই, ঠিক আছে। খুবই যখন লেফট সাইডটা নেব, এটা যদি 0, এটা হচ্ছে 1, এই সেটের এই সংখ্যা রেখার আমরা যখন লেফট সাইডটা নেব, তখন এই যে মানটা খুবই কাছাকাছি, খুবই ছোট মানটা 0 থেকে কাছাকাছি, এবং রাইট সাইডটা নেব তখন খুবই রাইট সাইডের কাছাকাছি মানটা নেই। তো এটাকে আমরা এইভাবে লিখি যে আর এফ প্রাইম অফ এক্স, যেখানে লিমিট থাকবে 0 থেকে 0 কাছাকাছি, লিমিট এইচ টেন্ডস টু 0, এবং ফাংশনটা হবে এই যে এইচ বলতে কি, যে এখানে এইটা মানটা ক্ষুদ্র একের থেকে ছোট যে মানটা, খুবই ছোট কাছাকাছি মানটা, ওইটাই মূলত হচ্ছে যে এইচ, ঠিক আছে। তো এইচটা হবে এফ অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে, অর্থাৎ ডান পক্ষের ক্ষেত্রে, মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এরপরে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা পাই যে লেফট সাইড অফ এক্স
তো এখানে লিমিট এইচ টেন্ডস টু -0 দিতাম, ঠিক আছে, এখানে -0 দিতাম আমরা ক্যালকুলাস 1 যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু এখানে আমরা -0 দিয়েছিলাম, এটা প্লাস থাকতো, এটা এটা ডান সাইড, এটা বাম সাইড। তো এখানে এফ অফ এক্স মাইনাস এইচ দিতাম মাইনাস, যখন দিতাম তখন এখানে হচ্ছে যে মাইনাস দিতাম, এখানে প্লাস দিলেও সমস্যা নেই, তখন এফ অফ এক্স দিতাম বাই এইচ লিখতাম এইভাবে, দুঃখিত এখানে মাইনাসে থাকতো। তো যখন এখানে আমরা মাইনাস নিলাম তো এখানে এই মাইনাসটা যদি আমরা তুলে দিই, তুলে দিয়ে আমরা ডাইরেক্ট জিরো লিখতে পারি এইভাবে, যে লিমিট এইচ টেন্ডস টু 0, এটা হচ্ছে যে এফ অফ এক্স মাইনাস এইচ বাই এফ অফ এক্স বাই মাইনাস এইচ, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে এখন এই যে লেফট লেফট এফ প্রাইম এক্স এবং রাইট এফ প্রাইম এক্স দুইটা যদি সমান হয়, অর্থাৎ আর এফ প্রাইম এক্স ইকুয়াল এল এফ প্রাইম এক্স এফ প্রাইম এক্স যদি সমান হয় তাহলে সেটা বলবো যে এটা অন্তরীকরণ যোগ্য, যদি সেটা না হয় তাহলে সেটা বলবো যে অন্তরীকরণ যোগ্য নয়। তো এখন আমরা তৃতীয় যে শর্ত, এই ওইটার মধ্যে আমি অন্তরীকরণ যোগ্য বিষয়টা আমি আপনাদের শুরুতে এই বিষয়টা বুঝালাম, এরপর আমি তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যে শর্ত দ্বারা ফাংশনটি এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য কিনা সেটা আমরা প্রমাণ করব। এই যে আমাদের দ্বিতীয় যে শর্ত ছিল সেটা হচ্ছে যে এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য, যেটা আমরা প্রথম ব্যবধি যে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় তখনকার দুইটা নিয়ম, দুইটা শর্ত ছিল, সেটা হচ্ছে যে এম ইকুয়াল এম আর এম নট ইকুয়াল এম, অর্থাৎ ক্যাপিটাল এম নট ইকুয়াল স্মল এম, ক্যাপিটাল এমটা হচ্ছে যেখানে সুপ্রিমাম, স্মল এমটা হচ্ছে ইনফিমাম। ক্যাপিটাল এমটা যদি সমান হয় এবং ক্যাপিটাল এম এবং স্মল এম অর্থাৎ সুপ্রিমাম এবং ইনফিমাম যদি সমান হয় তখন আমাদের মানটা কোথায় থাকবে সেটা আমরা দেখাইলাম। ক্যাপিটাল এম অর্থাৎ সুপ্রিমাম এবং ইনফিমাম যদি সমান না হয় তখন আমাদের ধ্রুবকের মানটা কোথায় থাকে সেটা আমরা দেখাইলাম অলরেডি। এখন আমরা দেখবো যে খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য হয় কি না। তো এখানে একটা চিত্র আঁকছি, চিত্রটা আমি আপনাদেরকে পরে আবারও বুঝার সাথে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে ড্র করি, এখানে ফিগার এঁকে দেখাবো। এই যে নোটগুলা, এই নোটগুলো অবশ্যই আপনারা আমাদের উপরে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের নোটস এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই আজকের ক্লাসের লিঙ্কটা। তো আমাদের এখানে যে শর্ত দ্বারা ফাংশনটি এ কমা বি খোলা ব্যবধিত অন্তরীকরণ যোগ্য, তো এটা এই চিত্রটা আমি আপনাদেরকে এঁকে, প্রথমত আমি আপনাদেরকে এটা এই পৃষ্ঠা এঁকে বাকি অংশটুকু আমি অপোজিট পৃষ্ঠা থেকে বোঝাবো। আপনারা এই ছবিগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আমি আপনাদের বোঝার জন্যই মূলত এটা এইভাবে আঁকলাম, এবং এখানকার যে মানগুলা এই যে মানগুলো, এই মানগুলো কিন্তু খুবই কাছাকাছি, দুঃখিত, এটা হচ্ছে যে সি, এইটুকু ব্যবধানটা হচ্ছে যে আমাদের সি মাইনাস এইচ, সি মাইনাস এইচ, এবং এটা হচ্ছে যে সি, এই বিন্দুটার অবস্থান সি, এটা হচ্ছে যে সি প্লাস এইচ, আর এটা হচ্ছে যে আমাদের সি প্লাস এইচ, এটা যদি একটা ফাংশন হয় তাহলে সি প্লাস এইচ আমরা পরবর্তীতে বুঝিয়ে দেবো, এটা হচ্ছে সি, এইটা হচ্ছে যে সি মাইনাস এইচ, ঠিক আছে। তো এটা ফাংশন হয়, তো আমরা হচ্ছে যে চিত্র ড্র করে নিলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে যে এক্স ওয়াই অক্ষ, এটা হচ্ছে যে এক্স অক্ষ। আমরা অপোজিট পেজ থেকে বাকি প্রসেসটা দেখে যাচ্ছি। তো আমরা দেখবো যে এখানে এফ প্রাইম সি ইকুয়াল 0, এফ প্রাইম সি ইকুয়াল 0টা আমরা দেখবো। তো যেহেতু এফ প্রাইম সি হলো এফ অফ এক্স এর সুপ্রিমাম, অর্থাৎ এই যে সিটা, এই যে এইখানকার আমরা চিত্রটা কার্ভ আছে, এটা যদি একটু নিচে দিলে এইরকম হবে চিত্রটা, ঠিক আছে। তো আমরা একটু বেশি এঁকে ফেলেছি। তো সুপ্রিমাম মানে কি, এই যে কার্ভটা সর্বোচ্চ বিন্দুটা, এটা হচ্ছে সুপ্রিমাম। সুতরাং এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ইজ লেস দেন 0, ঠিক আছে, 0 কাছাকাছি মানটা থাকবে। তো এখানে যে এইচ আছে, এইচ এর মানটা এখানে কি বোঝাচ্ছে, এইচ এর মানটা খুবই ছোট মান, এইচ এর মানটা খুবই কাছাকাছি মান। এই যদি আমাদের এই যে সি সুপ্রিমাম, সুপ্রিমাম মানে কাছাকাছি মান, এফ অফ সি মানে কি ডান দিকের মানটা, অর্থাৎ লেফট রাইট সাইডের দিকে, এফ অফ সি প্লাস এইচ মানে কি কাছাকাছি, খুবই কাছাকাছি। কিন্তু এটা আমরা যদি কাছাকাছি রাখতাম তাহলে আমাদের ফিগারটা ভালো আসতো না, এই জন্য আমরা একটু ডিস্টেন্স করে দেখাইছি। তো এদের মধ্যে পার্থক্যটা আছে যে খুবই সামান্য, এটার জন্য আমরা দেখিয়েছি যে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ইজ লেস দেন ইকুয়াল 0, মানে 0 থেকে কাছাকাছি বা খুবই ছোট মান, ওইটার জন্য আমরা এটা লিখছি। অনুরূপভাবে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ইজ লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ অনুরূপভাবে এটা ডাইন সাইডের জন্য যেমন আমরা নিলাম এখানে সি প্লাস এইচ, বাম সাইডের বেলায় নেব সি মাইনাস এইচ, অর্থাৎ এইদিকে খুবই ছোট মান নেওয়া হয়েছে। তো যেখানে এইচ এর মানটা অবশ্যই 0 থেকে বড়, 0 থেকে বড়, ওটা আমরা ইন্ডিকেট করছি। এখন উভয় পক্ষে যদি আমরা এইচ দ্বারা ভাগ করি, এটাকে এইচ দ্বারা ভাগ, এখানেও এইচ দ্বারা ভাগ, তো
এটাকে এইচ দ্বারা ভাগ করছি, এটাকে এইচ দ্বারা ভাগ করছি, এরপর এটাকে মাইনাস দ্বারা ভাগ করছি। মাইনাস দ্বারা যদি ভাগ দেই তাহলে এটা স্বাভাবিকভাবেই এটার ব্যবধিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা মাইনাস দ্বারা ভাগ করলে পাচ্ছি যে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি। তো যেহেতু মাইনাস দ্বারা ভাগ করছি তার মানে এখানকার আমাদের ব্যবধিটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই মাইনাস এইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, এটা হয়ে যাবে যেহেতু আমরা মাইনাস দ্বারা ভাগ করছি। ভাগ করার পরে এখন উভয় পক্ষে যদি আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 নেই, উভয় পক্ষে যদি লিমিট এইচ টেন্ডস টু 0 নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা অলরেডি অন্তরীকরণ যোগ্য যে শর্ত, সেই শর্ত কিন্তু আমি বলে দিয়েছি। তো অন্তরীকরণ শর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইড আর এফ প্রাইম সি ইজ গ্রেটার দেন, এইটাকে আমরা লিখতে পারি আর এফ প্রাইম সি। এই যে যেহেতু এটা রাইট সাইডে আছে, তো আমরা এটাকে লিখতে পারি আর এফ প্রাইম সি ইজ লেস দেন ইকুয়াল 0। এবং এটার অনুরূপ ভাবে এটার ক্ষেত্রে আমরা যেহেতু মাইনাস আছে অর্থাৎ বাম পাশের এই অংশটুকু বোঝাচ্ছে, এইটার কথা বলতেছে। এবং তো এটার কথা বলতেছে, তো এইটার যে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লেফট এফ প্রাইম সি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, মানটা খুবই কাছাকাছি। তো আমরা যদি একটু দেখি যে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কি, বিন্দুগুলোর স্থানাঙ্ক মূলত এই যে এইটা বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক, এইটা বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক, এইটা বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক। এটাকে আমরা ফাংশন অফ সি মাইনাস এইচ লিখতে পারি, এটাকে লিখতে পারি ফাংশন অফ সি, এবং এটা হচ্ছে যে ফাংশন অফ সি প্লাস এইচ। তো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কি, বিন্দুগুলোর স্থানাঙ্ক প্রথমটার ক্ষেত্রে সি মাইনাস এইচ এর ক্ষেত্রে বিন্দুটার স্থানাঙ্ক সি মাইনাস এইচ কমা হচ্ছে যে এফ অফ সি মাইনাস এইচ। ঠিক আছে, এইটা বিন্দুর স্থানাঙ্ক। এইটা অনুরূপভাবে এই বিন্দুটার ক্ষেত্রে স্থানাঙ্ক সুপ্রিমামের ক্ষেত্রে স্থানাঙ্কটা হবে সি কমা এফ অফ সি, এটা একটা। এরপর এই পাশে যেটা আছে ডান সাইডের, এটার ক্ষেত্রে হবে বিন্দুর স্থানাঙ্ক হবে সি প্লাস এইচ কমা এফ অফ সি প্লাস এইচ। ঠিক আছে, এটার ক্ষেত্রে বিন্দুর অবস্থা স্থানাঙ্ক হচ্ছে যে এটা। তো এটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এফ প্রাইম সি বিদ্যমান, সুতরাং শর্ত নাম্বার 2 দ্বারা অবশ্যই পাই যে এফ প্রাইম সি ইকুয়াল 0। তো শর্ত নাম্বার 2 যেটা ছিল সেটা ছিল এই যে এটা শর্ত, যে অবিচ্ছিন্ন হয়। তো এইটাই ছিল 2 নাম্বার শর্ত। এই 2 শর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা অবিচ্ছিন্ন হয়। তো এটা আমরা কার জন্য প্রমাণ করলাম, এটা হচ্ছে যে যখন আমরা হচ্ছে যে ক্যাপিটাল এম, এই যে সুপ্রিমামের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করলাম। এটা হচ্ছে যে এটা থেকে আমরা চিত্রটা থেকে দেখতে পাচ্ছি যে এই বিন্দুটা, এটা হচ্ছে যে সুপ্রিমাম, এই বিন্দুটা হচ্ছে সুপ্রিমাম। তো সুপ্রিমামের ক্ষেত্রে আমরা এখন প্রমাণটা করলাম। সুপ্রিমামের ক্ষেত্রে প্রমাণ করে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে এ প্রাইম সি ইকুয়াল 0। তো অনুরূপভাবে এখন যদি আমরা ইনফিমাম, এখানে আমরা দুইটা এম নিছিলাম, একটা হচ্ছে সুপ্রিমাম এম, একটা হচ্ছে ইনফিমাম এম। তো এখন আমরা সুপ্রিমাম এম এর ক্ষেত্রে আমরা দেখলাম যে এ প্রাইম সি ইকুয়াল 0। এরপর এখন আমরা ইনফিমাম এম এর ক্ষেত্রে তাহলে কি পাবো, তাহলে চিত্রটা হবে ইনফিমাম এম এর ক্ষেত্রে এই যে এই চিত্রটা হবে আমাদের এইরকম, এইটা হবে এইরকম, এখানে হবে সিটা এবং বাকি চিত্রগুলো হবে ঠিক এইরকম। ঠিক আছে, ইনফিমাম এম এর ক্ষেত্রে চিত্রটা হবে এইটা। তো এটা নিচে থাকবে সি, এটা হবে, এটার ক্ষেত্রে হবে তাহলে আমরা লিখতে পারবো যে এটা হবে সি মাইনাস এইচ, এটা হবে সি প্লাস এইচ। ঠিক আছে, ইনফিমাম এম এর ক্ষেত্রে তার বিপরীতটা। তো ওইটাই আমরা এখানে মেনশন করে দিছি যে অনুরূপ ভাবে এফ অফ সি ইকুয়াল এম বিবেচনা করি, তাহলে আমরা পাচ্ছি যে এখন যে ফলটা পাইলাম ওখান থেকে আমরা যেই ফলটা পাইছি সেটা হচ্ছে যে আর এফ প্রাইম সি ইজ লেস দেন 0, লেফট এফ প্রাইম সি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ মানটা কাছাকাছি। তো যেহেতু এটা আর এফ প্রাইম সি ইজ লেস দেন ইকুয়াল 0 এবং লেফট এফ প্রাইম সি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ মানটা খুবই কাছাকাছি, এই জন্য এটাকে আমরা আলটিমেটলি 0ই লিখতে পারি। তো 0 লেখার জন্য মূলত আমরা এখানে লিখছি যে আর, যেহেতু এই যে আর এর মানটা আর এফ প্রাইম সি, এটার মানটা হচ্ছে যে 0 থেকে ছোট বা সমান। এটা দ্বারা বোঝাচ্ছে লেফট এফ প্রাইম সি দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে 0 সি এর মানটা অবশ্যই 0 থেকে বড় বা সমান। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এফ প্রাইম সি ইজ ইকুয়াল 0। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে যে সুপ্রিমামের ক্ষেত্রে নির্ণয় করলাম। তাহলে ইনফিমামের ক্ষেত্রেও আমরা তাই পাবো, ওইটা আমরা লিখলাম, তাহলে আমরা একই ফল পাবো। ঠিক আছে, অতএব উপপাদ্যটি প্রমাণিত হলো। এখন এই উপপাদ্যের
আমাদের জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা দেখিনি, জ্যামিতিক ব্যাখ্যাটা পরীক্ষায় আসে, এটা 2019 সালে আসছে, 7, 14, 17, 19 রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা। তো এখানে চিত্রগুলা আমরা যে এখন যে এই চিত্রটা নিয়ে কাজ করলাম, সেই চিত্রটা এখানে সুন্দরভাবে এই চিত্রটা এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। আমরা দেখি যে যদি x ইকুয়াল a এবং x ইকুয়াল b এর মধ্যে f অফ x ফাংশনের গ্রাফ অঙ্কন করা হয়, এই যে এই ক্ষেত্রে আমরা x ইকুয়াল a এবং x ইকুয়াল b, x ইকুয়াল এই যে x অক্ষের দিকে যেহেতু আছে তাহলে এই অংশটুকু আছে যে x ইকুয়াল a বলতে কি কোন অংশটুকু বোঝাচ্ছে, এই অংশটুকু বোঝাচ্ছে, এবং x ইকুয়াল b অংশ বলতে বোঝাচ্ছে সম্পূর্ণ এই b পর্যন্ত অংশটুকু, ঠিক আছে। তো এটা এর মধ্যে f অফ x ফাংশনের গ্রাফ অঙ্কন করা হয়, তখন যে শর্ত পালন করবে তখন ইহা এটা আছে যে x ইকুয়াল a এবং x ইকুয়াল b এর মধ্যে অবিচ্ছিন্ন একটা বক্ররেখা তৈরি করবে, বক্ররেখা হবে যার উপরে ব্যবধির প্রত্যেক বিন্দুতে একটি অনন্য স্পর্শক থাকবে, একটা স্পর্শক, সেটা হচ্ছে যে c, এই স্পর্শক করছে এটা হচ্ছে যে অনন্য স্পর্শক বা ইউনিক টাচিং পয়েন্ট, ঠিক আছে, একটি অনন্য স্পর্শক থাকবে, এবং f অফ a ইকুয়াল f অফ b হবে, অর্থাৎ এইটা এবং এইটা দুইটাই সমান হবে। তো রোলের উপপাদ্য নিশ্চিত করে যে বক্ররেখার উপর x ইকুয়াল a এবং x ইকুয়াল b এর মধ্যে একটি বিন্দু x ইকুয়াল c বিদ্যমান থাকবে, যেখানে বক্ররেখার অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। তো রোলের উপপাদ্য আমরা এই যে এইটা চিত্র দ্বারা মূলত বুঝাচ্ছি, এই চিত্রটা দিয়ে মূলত বুঝাচ্ছি, এটা হচ্ছে সুপ্রিমামের ক্ষেত্রে, এবং এই যে এখানে চিত্র আর একটা চিত্র পাশাপাশি অঙ্কন করা হয়েছে, এটা হচ্ছে সুপ্রিমামের ক্ষেত্রে, এইটাই মূলত এইটা, এবং এটা ইনফিমামের ক্ষেত্রে হচ্ছে এইটা। তাহলে এইটা এবং এইটা যদি আমরা পাশাপাশি ড্র করি ফিগারগুলা, এই যে ফিগারগুলো যেটা আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে যে ইনফিমামের ক্ষেত্রে এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে হয়ে আবার এই দিক দিয়ে কার্ভ হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আছে স্পর্শক, এইটার সুপ্রিমামের ক্ষেত্রে স্পর্শক এটা হচ্ছে সি, এবং ইনফিমামের ক্ষেত্রে স্পর্শক যেটাকে দিলাম সি প্রাইম। তো এই দুটোকে যদি আমরা আঁকি তাহলে দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা, এই দুইটা রেখা পরস্পর কি সমান্তরাল আছে। তো সেটাই কথাই বলছে যে রোলের উপপাদ্য নিশ্চিত করে যে বক্ররেখার উপর x ইকুয়াল a এবং x ইকুয়াল b এর মধ্যে একটি বিন্দু x ইকুয়াল c থাকবে। তো এই যে একটা বিন্দু হয়ে গেছে, এই বিন্দুটা হচ্ছে যে c বিন্দু, তো উভয়ের ক্ষেত্রে c বিন্দু থাকবে, যেখানে বক্ররেখার উপর অঙ্কিত স্পর্শক বক্ররেখা এই যে এটা একটা বক্ররেখা, তার উপর একটা অঙ্কিত স্পর্শক, এবং এইটা একটা বক্ররেখা, তার উপর অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। আমরা আলটিমেটলি কোন অক্ষের উপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে যে x অক্ষ, এটা হচ্ছে যে y অক্ষ। তো x অক্ষের সাথে সমান্তরাল হবে, এই অক্ষটা কি x অক্ষের সাথে সমান্তরাল হয় না, এই অক্ষের সাথে সমান্তরাল হয় নাই, হইছে। অনুরূপভাবে এটা কি এটা x অক্ষের সাথে সমান্তরাল হয় নাই, অবশ্যই হইছে। তো সেটাই বলছে যে x অক্ষের সমান্তরাল হবে। এটাই মূলত হচ্ছে যে রোলের জ্যামিতিক ব্যাখ্যা। এরপরে যেটা আছে আমাদের রোলের আর একটা, রোলের উপপাদ্যটা কখন ব্যর্থ হবে। তো আমাদের যে প্রথম যে শর্তগুলো ছিল, এই শর্তগুলো কি যদি না মানে, অর্থাৎ এই যে তিনটা শর্ত, এই শর্তগুলো যদি না মানে, একটা হচ্ছে যে ডোমেন সহ f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন না হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হয়, এবং এটা অন্তরীকরণ যোগ্য না হয়, এবং f অফ a ইকুয়াল f অফ b সমান না হয়, তবেই সেটা হচ্ছে যে রোলের থিওরেমকে কনফ্লিক্ট করে, অর্থাৎ এটা হচ্ছে যে রোলের থিওরেমকে মানে না। এটাই মূলত আমরা এখানে লিখছি। তো আমরা দেখি যে এগুলো আসলে মূলত টেকনিকটা আছে ওইটুকুই। এই প্রশ্নটা 2014 সালে আসছে, রিসেন্ট টাইমে আসে নাই, মূলত আপনাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে সমাধান রোলের উপপাদ্য f অফ x ফাংশনের প্রয়োগযোগ্য নয়। এই ফাংশনের একটা ফাংশন f অফ x ফাংশনের জন্য প্রয়োগযোগ্য নয়, কখন হবে না, যদি ইহা উপপাদ্যের তিনটা শর্ত পালন না করে, অর্থাৎ উপপাদ্যের যে তিনটা শর্ত সেই শর্ত তিনটা পালন না করে, অতএব উপপাদ্যটি প্রয়োগযোগ্য নয়। এক নম্বর যে শর্ত সেটা আছে যে f অফ a, b বদ্ধ ব্যবধিতে ফাংশনটা বিচ্ছিন্ন, f অফ x ফাংশনটি বিচ্ছিন্ন। আমাদের f অফ শর্ত পালন করার যে শর্তটা ছিল সেটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি যে f অফ x ফাংশনটি a, b বদ্ধ ব্যবধিতে বিচ্ছিন্ন। দুই নম্বর যে শর্ত সেটা আছে যে a, b বদ্ধ ব্যবধিতে অন্তরীকরণযোগ্য নয়। তিন নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে f অফ a ইকুয়াল f অফ b হয়, যেটা আসলে আমাদের রোলের যে উপপাদ্যের যে বেসিক বর্ণনাটাই মূলত হচ্ছে যে আপনারা বর্ণনাটা যেটা দেওয়া থাকবে ওটা তার বিপরীত করে লিখবেন, ওটাই মূলত হচ্ছে রোলের উপপাদ্যের ব্যর্থতা। এটা হচ্ছে যে রোলের উপপাদ্যের ব্যর্থতা, অর্থাৎ এইটুকু অংশ যদি আপনি ভালো বুঝে থাকেন তাহলে সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন। এবং চিত্র যেটা আছে পরীক্ষায় যদি আপনাদের বলে যে
জ্যামিতিক ব্যাখ্যা দাও, তাহলে তাহলে আপনারা জ্যামিতিক ব্যাখ্যা সহ দিবেন। আর যদি বলে যে রোলের উপর দিয়েও বর্ণনা করো, তখন আপনারা এই যে এখানে চিত্রগুলো আছে, এই চিত্রটা এবং এইটাও দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের গাণিতিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো পড়বো। আর যাদের নোট লাগবে এই ক্লাসের, তারা হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনে অবশ্যই ডেসক্রিপশনে যাবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল রুট টু লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওখানে আজকের ক্লাসটার লিঙ্ক প্লাস হচ্ছে যে নোটস দেওয়া থাকবে, আপনারা নোটস গুলো দেখবেন এবং এই থিওরামটা অবশ্যই পরীক্ষায় আসবে। তো সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।